This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পলিটিক্যাল নিউজের শুরুতে আজকে যে ব্রেকিং খবরে চোখ রাখবো সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই দশকে এই রাজ্যের সবথেকে নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের নতুন মোড় ঘুরল। নারকেলডাঙ্গার হত্যাকাণ্ডের তদন্তে নারকেলডাঙ্গায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে এবার চার্জশিট দিল সিবিআই। অভিজিৎ সরকার বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার সিবিআই চার্জশিট দিল বিধায়ক পরেশ পালের নামে। এই দশকে রাজ্যের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডে তদন্তে মোড় ঘোরানো চার্জশিট। সিবিআই এর চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম। দীর্ঘদিন ধরে নিহত অভিজিৎ সরকারের পরিবার পরেশ পালের নাম করে অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ ছিল যে পরেশ পালের নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ প্ররোচনায় এবং মদতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। শেষমেশ সিবিআই এর চার্জশিটে সেই পরেশ পালের নাম। চার্জশিটে অন্য দুই কাউন্সিলরের নাম রয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে কথা বলে। সুজয় পাল আমার সঙ্গে রয়েছেন। সুজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে চার্জশিট সম্পর্কে, সিবিআই চার্জশিট সম্পর্কে বিস্তারিতভাবে। 2021 ভোট পরবর্তী হিংসায় কলকাতায় যে বিজেপি কর্মী খুন হয়েছিল অভিজিৎ সরকার, সেই খুনের ঘটনায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পাল, বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল, তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এছাড়াও দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, তাদের নামেও সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং মোট 18 জনের নামে বিচার ভবনে বিশেষ যে সিবিআই আদালত, যেখানে এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল, সেইখানে সিবিআই তরফ থেকে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা এই মামলার তদন্তভার গ্রহণ করেছিল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা থেকে, তারা এই চার্জশিট জমা দিয়েছে। তুমি যেমনটা বলছিলে, প্রথম থেকেই নিহত বিজেপি কর্মীর পরিবার সরব ছিল। তাদের অভিযোগ ছিল যে গোটা খুনের পেছনে বিধায়ক সরাসরি জড়িত রয়েছেন এবং কাউন্সিলর সরাসরি জড়িত। সেই ঘটনাতে অবশেষে বলা চলে যে তাদেরই জয় হলো। সিবিআই তদন্তে তাদের নাম সহ চার্জশিট জমা দিল। তুমি জানো, ইতিমধ্যেই তারা আদালতে যে গোপন জবানবন্দি, সেখানে নিহতের মা এবং নিহতের পরিবারের অন্য সদস্যরা, দাদা, তারা এই বিধায়ক এবং কাউন্সিলরদের ভূমিকা এবং স্থানীয় তৃণমূল কর্মী যারা পিটিয়ে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু অভিযোগ ছিল যে কলকাতা পুলিশ তাদের অভিযোগে কর্ণপাত করেনি এবং কলকাতা পুলিশ পক্ষপাত দুষ্ট হয়ে তদন্ত করে শাসক দলের যারা যুক্ত তাদের নাম বাদ দিয়েছে। কিন্তু অবশেষে সিবিআই তদন্তে সেই ভূমিকা সরাসরি সামনে চলে এলো এবং চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই আদালতে। সেখানে বিধায়কের নাম, তৃণমূল বিধায়কের নাম চার্জশিটে অভিযুক্ত হিসাবে সামনে চলে আসা স্বাভাবিকভাবে কিন্তু এটা শাসক দলের পক্ষে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনির্বাণ, সুজয়, আমি একটা জিনিস তোমার কাছ থেকে স্পষ্টভাবে বুঝতে চাইবো। চার্জশিটে দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে। তুমি বলছিলে পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ। অভিজিৎ সরকার খুনের আগে তার বাড়ির প্রায় নাকের ডগায় একটা সভা হয় এবং সেই সভা থেকে অভিজিৎ সরকারের নাম করে খুনের হুমকি দেওয়া হয়, যে হুমকি পরেশ পাল নিজে দিয়েছিলেন এবং স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও ভূমিকা ছিল বলে বারবার নিহত অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার দাবি করে এসছে। ইতিমধ্যে আদালতে নিয়ে গিয়ে অভিজিৎ সরকারের মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তদন্ত প্রক্রিয়া কি এই পথেই এগিয়েছে যে পরিবার যা যা অভিযোগ করেছিল তার সত্যতা খুঁজে পেয়েছে সিবিআই? পরিবারের অভিযোগের সত্যতা বা সারবস্তা না থাকলে কখনোই চার্জশিটে অভিযুক্ত হিসাবে কারোর নাম আসে না বা আসতে পারে না। যে কোনো তদন্তকারী সংস্থা যখন কাউকে অভিযুক্ত হিসাবে তার নামে চার্জশিট দেয়, তখন তাদের কাছে কোনো রকম সূত্র বা তথ্য প্রমাণ থাকলেই, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হোক বা সরাসরি তথ্য প্রমাণ হোক, সেই তথ্য প্রমাণ সামনে না আসলে কখনো অভিযুক্ত কারো মুখের কথায় সেখানে কিন্তু অভিযুক্ত হিসাবে নাম আনা হয় না। এক্ষেত্রে এফআইআর এ থাকতে পারে অভিযুক্ত হিসাবে নাম, কিন্তু চার্জশিটে কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখেছি চার্জশিটে অনেক অভিযুক্তের নাম বাদ যায়। ফলে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিটে যখন অভিযুক্ত হিসাবে এক বিধায়ক, দুই কাউন্সিলের নাম এসছে, ফলে তাদের যোগসূত্র বা তাদের কোথাও না কোথাও সিবিআই তদন্তে তাদের যুক্ত থাকার কথা পেয়েছে, তাদের বয়ানে পেয়েছে বা অন্যান্য তথ্য প্রমাণের মাধ্যমে পেয়েছে বলেই সিবিআই চার্জশিটে দিয়েছে। তার কারণ এটাই নিয়ম, যে কোনো তদন্তকারী সংস্থা যে কোনো তদন্তের ক্ষেত্রে কোনো অভিযুক্তের নাম চার্জশিটে দেওয়া মানে তার ভূমিকা সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক যুক্ত থাকলে তবেই তাকে অভিযুক্ত হিসাবে তার নাম দেওয়া হয়। সেই কারণে এক্ষেত্রে যখন চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিটে শাসক দলের বিধায়ক এবং কাউন্সিলরের নাম এসছে, ফলে তাদের কোথাও তদন্তকারী সংস্থা তদন্তে তাদের যোগ খুঁজে পেয়েছে বলেই তাদের নাম কিন্তু অভিযুক্ত হিসাবে সামনে নিয়ে এসছে। ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বেলেঘাটাতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার সিবিআই চার্জশিটে এলো বিধায়ক পরেশ পালের নাম, একই সঙ্গে এলো তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন অর্থাৎ 2রা জুন আপনারা জানেন যে বেলেঘাটার অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এই দশকে রাজ্যের যত রাজনৈতিক হত্যাকাণ্ড তার মধ্যে নৃশংসতম ছিল বেলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড। তার কারণ শুধু তাকে খুন করেই থামেনি খুনিরা, তারপর তার পোষ্য কুকুরগুলিকে পর্যন্ত এক এক করে চূড়ান্ত যন্ত্রণা দিয়ে খুন করা হয় শুধুমাত্র তারা অভিজিতের পোষ্য বলে। এবং এই অভিজিৎ সরকার খুনের পর তার পরিবার, তার ভাইয়ের তরফ থেকে, বিশ্বজিৎ সরকারের তরফ থেকে প্রথম দাবি এসেছিল যে পরেশ পাল, অভিযোগ এসেছিল পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নামে এই যে এদের প্রত্যক্ষ মদতে, প্ররোচনায় এবং ইন্ধনে এবং কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় সহযোগিতাতেই তার ভাই খুন হয়েছে বলে বিশ্বজিৎ সরকার অভিযোগ করেছিলেন। আপনারা জানেন সেই ঘটনার পর দীর্ঘ 9 মাস প্রায় পেরিয়ে যাওয়ার পর, মাফ করবেন, প্রায় 6 মাস পেরিয়ে যাওয়ার পর, বেলেঘাটার ওই ঘটনার প্রায় 6 মাস পেরিয়ে যাওয়ার পর অভিজিৎ সরকারের দেহ ময়নাতদন্তের জন্য আলাদা করে সংরক্ষিত করা হয় এবং তারপর 6 মাস পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর তার দেহ শেষমেশ দাহ করার অনুমতি দেওয়া হয় এবং সেই দেহ দাহ করা হয় নভেম্বর মাসের ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে দিয়ে, অর্থাৎ ঠিক আগে। এই এত ঘটনা যে খুনকে ঘিরে ঘটে গেছিল এবং যে খুনকে নিয়ে এত অভিযোগ ছিল, সেই খুনে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের সঙ্গে সঙ্গে এবার পরেশ পাল, তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম এলো সিবিআই এর পেশ করা চার্জশিটে। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। না, আনুষ্ঠানিক ঘোষণা এখনো নিশ্চিতভাবে বাকি রয়েছে, কিন্তু বিজেপির যে ধারা, যে রীতি, সেই রীতি অনুযায়ী, ধারা অনুযায়ী ইতিমধ্যেই একমাত্র মনোনয়নপত্রটি শ্রমিক ভট্টাচার্য জমা করে দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে চলে গিয়েছে, অর্থাৎ প্রতিযোগিতায় কেউ নেই এবং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর, মানে কেউ না থাকার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোরও শ্রমিক ভট্টাচার্যের আর কোনো উপায় নেই। ফলে আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিজেপি সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, ঠিক কোন কোন অঙ্কে শ্রমিক ভট্টাচার্যের এই পথটা মসৃণ হলো? আমরা জানি বিজেপির মতো একটা দল, সামনে আর 1 বছরও নেই রাজ্যে বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের কোনো প্রতিযোগী ছিলেন না এমনটা তো নয়। সুকান্ত মজুমদারকে যদি সভাপতি না রাখার সিদ্ধান্ত হয়েও থাকে, কিন্তু তারপরেও শ্রমিকের নিশ্চয়ই প্রতিযোগী ছিলেন। বাকিদেরকে পিছনে ফেললেন শ্রমিক কোন অঙ্কে? দেখো, শ্রমিক ভট্টাচার্যের যে অঙ্ক, শ্রমিক ভট্টাচার্য সকলের কাছে গ্রহণযোগ্য একটা মুখ। এবং তুমি জানো যে দলের অন্দরে, অর্থাৎ বিজেপির অন্দরে নতুন পুরনোর একটা টানা পড়ে আছে, কিন্তু নতুন যারা বিজেপিতে এসেছেন বা বেশ কিছুদিন আগে, তাদের কাছেও শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট গ্রহণযোগ্য এবং পুরনোদের কাছে তো বটেই। আর যেহেতু মাত্র মাস কয়েক আর নির্বাচনের বাকি রয়েছে, বিধানসভা নির্বাচনের, ফলে সেই জায়গা থেকে এমন কাউকে প্রয়োজন ছিল যিনি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য। আরো একটি কারণ রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS শ্রমিক ভট্টাচার্যের পক্ষেই তারা সওয়াল করেছিলেন। তার কারণ একটা সময় দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা এই রাজ্য সভাপতি নিয়ে একটা লড়াই চললেও সাম্প্রতিককালে দিলীপ ঘোষের যে আচার আচরণ, সেগুলো তাকে অনেকটা পিছনে ফেলে দেয়। তো অগ্নিমিত্রা পালের নামও একটা সময় চর্চায় ছিল এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি একদা অগ্নিমিত্রা পালের হয়ে সওয়াল করেছিলেন, এরকম চর্চাটা শোনা যায়। কিন্তু দলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এমন কাউকে চাইছিলেন যিনি দীর্ঘদিন ধরে সংঘের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, যেমন ভাবে তিনি এরকম কেউ একজন এবং যার গ্রহণযোগ্যতা সকলের কাছে রয়েছে। সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা বেছে নিলেন এবং তার কাঁধে ভর রেখে 2026-এর নির্বাচনে তারা লড়াই করতে চায়। এটা আজকের পরে স্পষ্ট হয়ে গেল। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। একেবারে হরিপদ ভারতীর সময় থেকে, অর্থাৎ রাজ্যে বিজেপির প্রথম রাজ্য কমিটি গঠিত হওয়া থেকে 1980 সালে প্রথম সভাপতি হরিপদ ভারতী থেকে বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার, প্রত্যেক সভাপতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন মানুষ শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন। এবং সেই সভাপতি পদে মনোনয়ন জমা দিতে যাওয়ার ঠিক আগে সাংবাদিকদের সামনে তার প্রথম প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছিল শ্রমিক কোন অঙ্কে এগিয়ে গিয়েছিলেন, যেমনটা বলছেন প্রদীপ্ত। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। পরাজয় নিশ্চিত জেনে
জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন, কারণ তারা না থাকলে তো আজকে দলের জায়গায় আসতো না। আর যারা নতুন এসেছেন, যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন, তারাও থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। এই যে পুরনোদেরও বুঝতে হবে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দেওয়া যায় না। প্রত্যুৎপন্নমতিত্ব, অত্যন্ত গূঢ় রসবোধ ইত্যাদি কারণে শ্রমিক ভট্টাচার্য দলীয় বৃত্তে এবং দলীয় বৃত্তের বাইরেও যারা বিজেপির তথাকথিত সমর্থক নন তাদের মধ্যে বেশ জনপ্রিয়। রাজ্য সভাপতির পদ নিশ্চিত হতে সেই শ্রমিক চলে এলেন বিজেপির পুরনো দফতর, পুরনো পার্টি অফিস মুরলীধর সেন লেনের সেই পার্টি অফিসে, যেখান থেকে একদা একেবারে ছাত্র রাজনীতির সময় থেকে তার হাতে করি বিজেপির সঙ্গে পথ চলা শুরু। মালা দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মুরলীধর সেন লেনের দোকান থেকে, অর্থাৎ ঠিক সামনের পার্টি অফিসের সামনে যে দোকানটি পার্টির কর্মীদের সর্বক্ষণের চা অথবা টিফিনের একমাত্র গন্তব্য, যা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ছিল, এখনও রয়েছে, ঠিক সেই দোকান থেকেই টোস্ট নিলেন আর খেলেন চা। জানিয়ে দিলেন লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পুরোটাই টিম গেম, ফলে বিজেপিতে কোনো গোষ্ঠীকন্দন নেই বলে দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য, আর সেই টিম গেমেই তিনি বাজিমাত করতে চান বলে জানিয়ে দিয়েছেন TV9 বাংলাকে তার দেওয়া একান্ত সাক্ষাৎকার। এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই। মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, তিনি অত দূরের থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন দীঘায়। কিন্তু পূর্ব মেদিনীপুরের তো একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা দিদি নিয়ে এসছেন জগন্নাথ, দিদি ধর্মপ্রাণা, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে, আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। শুভেচ্ছা জানাই শ্রমিককে। আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব, সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক, আনন্দ করুক, সভাপতি হোক। তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না, তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে।